সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। বরাবরের মতো আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বিপ্লব পরবর্তী রাজনীতি। মূলত এই বিপ্লব পরবর্তী রাজনীতির সাথে বেশ কিছু বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেখানে আপনারা জানেন যে শুধুমাত্র ফিলিস্তিন ইস্যু নয়, আমরা ইনভেস্টমেন্ট সামিটের যে প্রবাহ চলছে বাংলাদেশে এই মুহূর্তে সেটি, এবং পাশাপাশি বাংলাদেশের নানা ইস্যু নিয়ে আসলে তৌহিদি জনতা কিংবা সাধারণ মানুষের মধ্যে যে এক ধরনের ভীতি বা এক ধরনের আশঙ্কা রয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং সে সব কিছু মিলে রাজনীতির একটি বড় দায় এখানে রয়েছে বলে মনে করে সাধারণ মানুষ। সেই জায়গা থেকে আমরা আলোচনা করতে চাই। আমরা ভূমিকার লাগাম টেনে আলোচনা চলে যেতে চাই, তবে তার আগে আমরা আমাদের আজকের অতিথি তিনজনের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং মাঝখানে রয়েছেন হেড অফ নিউজ গাজী টেলিভিশন জনাব গাউসুল আজম বিপু, এবং সবশেষ রয়েছেন সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আপনাদের তিনজনকে স্বাগত এশিয়ান টেলিভিশন আজকে স্টুডিওতে। আমরা প্রথমেই রাশেদ খান আপনার কাছে যেতে চাই। আমরা একটা সময় দেখেছি যে আসলে আমরা বিপ্লবের পূর্ববর্তী অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের সময় আমরা দেখেছি যে কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথেই বাংলাদেশে সেটি মর্মান্তিক বা হৃদয় বিদারক যেটি হোক না কেন, যেমন রানা প্লাজার ঘটনা একটি আমরা যদি টেনে নিয়ে আসতে চাই, সেখানে যখন স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন গিয়েছিলেন তিনি কিন্তু বলেছেন যে এই খুঁটি ধরে নাড়ানাড়ি করার কারণে কোনো একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করা হয়েছিল। ঠিক এরকমভাবে আমরা গতকালকে যেমনটি দেখলাম, যখন আমরা ফিলিস্তিন ইস্যুতে আমাদের সেন্সিটিভ জায়গা, তখন বলা হলো যে আসলে এই যে জুতা চুরি করে নিয়ে যাওয়া বাটার শোরুম থেকে, সে বিষয়টিকেও রাজনীতিকে টাচ করা হয়েছে। তো সব মিলে আমরা আসলে জানতে চাই যে বিপ্লব পরবর্তী রাজনীতির আসলে ধারাটা কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসলে বিপ্লব হওয়ার পরে মানুষের মধ্যে এক ধরনের আশা ছিল যে বাংলাদেশের পরিবর্তন হবে বা বাংলাদেশের জনগণ তাদের ভিতরে এক ধরনের পরিবর্তন আসবে। দেখেন, যে দেশের জনগণ যেরকম সে দেশের সংস্কারও আসলে সেরকম হয়। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে এই দেশের মানুষের মানসিকতার সংস্কার হয়েছে। আপনি যদি ওই যে পুস্তকের সংস্কার গ্রহণ করার মতন মানসিকতা অর্জন করতে না পারেন, তাহলে ওই পুস্তক দিয়ে আপনার কোনো উপকার হবে না, প্রকৃতপক্ষে ওই পুস্তকের কোনো বাস্তবায়ন হবে না। তো বাংলাদেশের মানুষের আসলে ওই ধরনের মানসিকতার সংস্কার আমার এখনো পর্যন্ত মনে হয়নি যে সেটি আসলে তারা ধারণ করতে পারছে। যে কারণেই ফিলিস্তিন ইস্যু বা আপনার ফিলিস্তিনের নাগরিকদের উপরে যে ধরনের হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, এরপরে বাংলাদেশের জনগণ প্রতিবাদে নেমেছে। কিন্তু একটি পক্ষ এবং গোষ্ঠী তারা কী করলো, তারা বাটা শোরুম, কেএফসি সহ বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়েছে। এই যে বাটা জুতা চুরি করে নিয়ে গেল, এমনকি তারা এরপরে আবার দেখেন কতটা তাদের মানসিকতা, যে তারা বিজ্ঞাপন দিয়েছে, পায়ে ছোটা হচ্ছে এজন্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। তো এই অবস্থায় আসলে কতটুকু আসলে সংস্কার, পুস্তকের সংস্কার বা আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে বাংলাদেশের মানুষ আসলে ধারণ করতে পারবে, সেটি নিয়ে আসলে এক ধরনের সন্দেহ সংশয় শুরু হয়েছে। দেখেন, আমি যেটি আগে বলেছি এখনও বলছি, বাংলাদেশের অভ্যুত্থানের পরে মোটামুটি 4-5 মাস কোনো ধরনের মব জাস্টিস ওইভাবে ছিল না। কিন্তু একটা সময় গিয়ে সরকারের এক ধরনের কয়েকজন উপদেষ্টার বলতে পারেন যে প্রত্যক্ষ মদদে মব জাস্টিস শুরু হয়েছে। আবার কয়েকজন উপদেষ্টা আবার এটি থামানোর জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। আবার কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু নিরপেক্ষভাবে চেয়ে দেখেছে। তো এই হচ্ছে অবস্থা। সরকার যে মব জাস্টিস, মানে সরকারের কয়েকজন উপদেষ্টা যে মব জাস্টিস শুরু করলো, তারা কিন্তু এখনও থামাতে পারছে না। একের পর এক মব জাস্টিস। গতকাল যেটি হয়েছে আমি মনে করি এটিও আসলে সেই ধারাবাহিকতা। সুতরাং এই অবস্থায় আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি, 90-এর পরেও মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আসলে বাংলাদেশের পরিবর্তন হবে। 90-এর পরে ওই যে পুস্তক যা রেডি করা হয়েছিল কোনো কিছুর বাস্তবায়ন হয়নি। ঠিক এইবারও আমি নিজে কিন্তু এই যে কমিশনগুলো যেগুলো দিয়েছে আমি নিজে সেটি আমি দেখেছি, যেহেতু আমরা আমাদের দলের পক্ষ থেকে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন আছে, আবার ঠিক একইভাবে বাংলাদেশের বাস্তবতায় অবাস্তবায়নযোগ্য, মানে বাস্তবায়ন সম্মত না, এরকম অনেক প্রস্তাবনা কিন্তু রয়েছে। তো আমাদের দেশের জনগণ দেখেন আমেরিকা ইউরোপের মতন জনগণ না। আমাদের দেশের মানুষের সভ্যতা বা কালচার এটি আপনার পৃথিবীর অন্যান্য সভ্য দেশের কালচার না। তো সেই জায়গায় আসলে এই যে আমাদের যে প্রস্তাবনাগুলো তৈরি করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ইউরোপ আমেরিকার জনগণ যেরকম, তাদের ক্যারেক্টার যেরকম, সেটির আদলেই আসলে এটি তৈরি করা হয়েছে। বিশেষ করে আমাদের যারা ঐক্যমত কমিশনে রয়েছে বা তাদের অনেকে আবার ইউরোপ আমেরিকায় পড়াশোনা করেছে, কেউ কেউ আবার ইউরোপ আমেরিকায় সেখানে থেকেছেন, সে দেশে মানুষের সাথে থেকে অভ্যস্ত হয়েছেন, যে কারণে মূলত তারা আসলে
সেই কালচারের বাস্তবতায় আমাদের প্রস্তাবনাগুলো রেডি করেছে। বাংলাদেশের যে মানসিকতা, বাংলাদেশের যে মব জাস্টিস, যে ভায়োলেন্স, যে রক্তারক্তি, গ্রামগঞ্জের সমস্যা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা এবং একের পর এক যে ধরনের সংকট, অর্থনৈতিক সংকট বলেন, রাজনৈতিক সংকট বলেন, এই বাস্তবতায় আসলে ওই ইউরোপ আমেরিকার জনগণের আদলে যে ধরনের সংস্কার প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেটি এই সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটি নিয়ে এক ধরনের সন্দেহ সংশয় কিন্তু আমার নিজের মধ্যেও রয়েছে। আমি নিজে গতকাল আমি দেখেছি এবং আমি ভাবছিলাম যে আসলে কি মাঠে এটি আসলে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব। যদি সম্ভব হয় তাহলে এই দেশের পুরোপুরি চিত্র বদলে যাবে। তবে মানুষের যে ক্যারেক্টার, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে চরিত্র, নেতাকর্মীদের যে চরিত্র, সেই বাস্তবতায় আসলে আমার কাছে মনে হয়েছে খুবই কঠিন। শুধু কঠিন না, আমার কাছে মনে হয়েছে বিশাল কঠিন, প্রায় অসম্ভব। আচ্ছা, একটু যোগ করি, আপনি যেহেতু রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, আমরা দেখলাম যে একটা নির্বিঘ্ন ঈদ, যেখানে আমরা সব সময় জনভোগান্তি, রাস্তায় দীর্ঘ সময় যানজটে থাকতে হয়, সব কিছু মিলে কিন্তু এবারে ঈদটি অনেকটা নির্বিঘ্ন হয়েছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি ঈদের পরে 23 গুলিস্তানে 23 নম্বরে সেখানে কিন্তু মিছিল হয়েছে এবং রাজধানীর আরও কয়েকটি জায়গায় মিছিল হয়েছে। তো সেটি আসলে এই যে রাজনীতি, কোনো কোনো দল মনে করছে যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, আবার কেউ বলছে যে না, নিষিদ্ধ করতে হবে। এই জায়গাটি আসলে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, এটি সত্য যে এইবার ঈদটা আসলে আমরা ভালোভাবে আমরা পালন করতে পেরেছি এবং এটি আরও সত্য যে গণ অভ্যুত্থানের পরে এটি আসলে প্রথম ঈদ। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো বলেন বা অনেক সামাজিক সাংস্কৃতিক কর্মীরা বা এদেশের সচেতন সমাজ, শিক্ষার্থীরা, তারা যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এজন্য তারা নিজ থেকেও কিন্তু অনেকটা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের তদারকি সেটি ভালো ছিল। আমি সবথেকে বেশি ধন্যবাদ দেব বাংলাদেশ সেনাবাহিনীকে, কারণ সেনাবাহিনীর তৎপরতা সবথেকে বেশি। এই মুহূর্তে পুলিশ বলেন, অন্যান্য বাহিনী বলেন, তাদেরকে মানুষ কিন্তু ওইভাবে মানছে না বা তাদেরকে ভয় পাচ্ছে না। একমাত্র যতটুকু এই যে আমাদের ঈদ যাত্রায় যে ধরনের আমরা এক ধরনের বলা যায় নির্বিঘ্ন পরিবেশ আমরা উপভোগ করেছি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু উন্নত ছিল বা আমাদের হয়রানি যতটুকু হয়নি, আমার কাছে মনে হয় এর 80% ক্রেডিট বাংলাদেশ সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীকে নিয়েও কিন্তু অনেক ধরনের সংকট সৃষ্টি করার পায়তারাও কিন্তু হয়েছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, নানান ধরনের প্রশ্ন বিদ্ধ করা। তো যাই হোক, আপনি আর যে কথা বললেন নিষিদ্ধের বিষয়, দেখেন, তবে এটিও সত্য যে এই যে নির্বিঘ্নভাবে আমরা ঈদ পালন করলাম, এর মধ্যে কিন্তু আবার আওয়ামী লীগ কিন্তু আবার মাঠে নেমেছে, মিছিল করেছে, তারা প্রতিবাদ, তাদের জায়গা থেকে প্রতিবাদ সেটি কিন্তু তারা জানিয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবার গ্রেপ্তার ওইভাবে করতে পারেনি বা তাদেরকে যেভাবে থামানো সেটিও কিন্তু করতে পারেনি। আবার এরপরে আসলে আওয়ামী লীগের এই উচ্ছৃঙ্খল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে যে ধরনের অভিযান চালানো, সেই অভিযান কিন্তু চালানো হয়নি। অপারেশন ডেভিল হান্ট কিন্তু বন্ধ হয়নি, কিন্তু সেই হান্ট কিন্তু আমি এখন দেখি নাই। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা মিছিল করলো, তারা রমজানের পরপরই, মানে এই সুযোগে যখন সবাই বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নত হয়েছে, সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশংসা করছে, এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ মাঠে নেমে দেখিয়ে দিল যে আসলে যেটি মানুষের এক ধরনের কল্পনায় ছিল সেটা আসলে ততটা সত্য নয়। তো আমি আরেকটি বিষয়, আপনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা 0 টলারেন্স আমরা নীতি গ্রহণ করেছি। সেটি হলো যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, এই দলকে জিইয়ে রেখে আমরা কাউকে পলিটিক্স করতে দিব না। বিশেষ করে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, তারা পরবর্তীতে দল গঠন করেছে, তারা কিন্তু একটা সময় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ব্যাপক তারা গরম বক্তব্য দিয়েছে। এখন তারা কি বলছে? এখন তারা বলছে নিবন্ধন বাতিল করতে হবে। অর্থাৎ তাদের সেই গরম জায়গা থেকে কিছুটা সুর পাল্টে এখন নরম জায়গায় এসেছেন। এখন আবার কেউ বলছে যে বিচারের আগে তাদের নিবন্ধন স্থগিত রাখতে হবে। এই যে এই এক ধরনের বক্তব্য আসছে, এর মাধ্যমে মূলত আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের কথা স্পষ্ট, সেটি হলো যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনার রেকর্ড রয়েছে, শেখ হাসিনা গণহত্যার মাস্টার মাইন্ড। শুধুমাত্র এইবার না, 71-এর পরে একবার গণহত্যা চালিয়েছে, যেটি ভাই জাসদ করতেন, ভাই আরও ভালো জানবেন। 71-এর পরে একবার গণহত্যা, জাসদ সহ বিভিন্ন বাম প্রগতিশীল মধ্যপন্থী দলের 30,000 নেতাকর্মীকে শেখ মুজিবের নির্দেশনায় কিন্তু হত্যা করা হয়েছে। এই বার্তার কন্যা ডাইনি শেখ হাসিনার নেতৃত্বে আপনার 2000-এর অধিক মানুষ কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 30,000 আহত যোদ্ধা। এখনো পর্যন্ত অনেকে হাসপাতালের বিছানায় কাঁপতাছে, কারোর হাত নাই, কারোর চোখ নাই, কারোর পা নাই,
আপনি ওই সময় দেখেছেন যে কিভাবে তারা গুলি চালিয়েছে, মস্তিষ্কের মগজ পর্যন্ত বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি মনে করি আওয়ামী লীগ বাংলার মাটিতে নির্বাচন কেন, ওই ব্যানারে আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আপনি শুনলেন যে আসলে রাজনীতিতে যে ধারা এখন তৈরি হয়েছে, যে আসলে আমরা দেখছি যে একটি পক্ষ কিন্তু এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, সেটি যেমন একটি বিষয়। তার পাশাপাশি আমরা দেখছি যে যদি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির কথাই বলি, তারা কিন্তু এই মুহূর্তে সবশেষ তাদের যে টার্ম, যে ক্লিন ইমেজের প্রার্থী তারা খুঁজছেন, তার মানে নির্বাচনমুখী তারা হতে যাচ্ছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, বিএনপি কিন্তু বলছেন, যেহেতু আমরা গণমাধ্যম করি, বলছেন যে মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়েছে বিএনপি। আসলে এই দুটি বিষয় যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। বাতেন একটা বিষয় বলেন, দেখেন যে কোনো দেশে যদি গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন যে বিপ্লব পরবর্তী ওই দেশের কি অবস্থা হয়। আমরা যে আশঙ্কা করি যে ওখানে অনেকগুলো দল, উপদল, গোষ্ঠী দাঁড়িয়ে যায়, সশস্ত্র আন্দোলন হয়, সশস্ত্র যুদ্ধ হয়, এবং এই অভ্যুত্থানে কে এটার ফলটা নেবে, এটা নিয়ে সংঘর্ষ হয়। তো বাংলাদেশ কিন্তু সেই ক্ষেত্রে একেবারে ইউনিক। রাশেদ ভাই যে কথাগুলো বললেন আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। একটা বিষয় আপনি খেয়াল করবেন, এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বা বিভিন্ন সংগঠন যারা আছে তাদের মধ্যে কিন্তু বড় ধরনের কোনো পার্থক্য নাই, মতের পার্থক্য নাই। বিপ্লবের পরে যেই পরিমাণ প্রাণহানি হওয়ার কথা, আওয়ামী লীগের পক্ষ থেকে যে আশঙ্কা করা হয়েছিল বিভিন্ন সময় যে শেখ হাসিনা চলে গেলে, শেখ হাসিনা বা চলে গেলে তারা ক্ষমতা হারালে যেই পরিমাণ লোক মারা যাওয়ার আশঙ্কা তারা করেছিলেন, তার কিছুই হয় নাই। আপনি বাংলাদেশের মানুষকে অসভ্য বলবেন, কিন্তু আমি এটা সাপোর্ট করতে পারি না। কারণ ইউরোপ আমেরিকায় যদি কোনো জায়গায় 1 ঘন্টা বা 2 ঘন্টা বিদ্যুৎ না থাকে, যেই পরিমাণ ধর্ষণ, যেই পরিমাণ খুন খারাপি, যেই পরিমাণ অন্যায় সেখানে সংঘটিত হয়, বাংলাদেশে কিন্তু হয়নি। বাংলাদেশে এখন যে ডিবেটগুলো হচ্ছে যে সংস্কার আমরা কিভাবে করব, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, কে আংশিক চায় কে ফুলফিল চায়, তো এটা তো গণতন্ত্রের পার্ট। আমরা যে জন্য আন্দোলন করেছিলাম, মাঠে মানুষগুলো যে জন্য জীবন দিয়েছে তারই তো পার্ট এটা। এখানে নেগেটিভ কিছুই নাই। আপনি যদি আজকে বলেন বিএনপি ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে, এটা তো গণ অভ্যুত্থানের ফসল। কারণ আওয়ামী লীগ দীর্ঘ সময় এই রাশেদ ভাইদের উপর যে নির্যাতন করেছে, বিএনপির উপর যে নির্যাতন করেছে, সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যে নির্যাতন করেছে, এটা কি কোনো দল বা কোনো দেশের কোনো গোষ্ঠী করতে পারে, বা নিজ জাতির উপর করতে পারে? তো আওয়ামী লীগ বাংলাদেশে একটি দল, তারা ওই বিপ্লবের মধ্যে, অভ্যুত্থানের মধ্যেও কিন্তু তারা দলের মিটিং করেছে, 14 দলের মিটিং করেছে, করে এই গণহত্যাকে তারা সাপোর্ট দিয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি যে বললেন যে কিছু কিছু দল চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কেউ কিন্তু মুখে বলতে পারতেছে না, এখন পর্যন্ত কেউ বলে নাই। তারা কিন্তু 2-1 জন হয়তো বলেছে, তারা ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। কারণ আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যাকে তারা সাপোর্ট করেছে, সমর্থন দিয়েছে, 14 দল দিয়েছে। তো তাদেরকে তো আপনার বিচার করতে হবে। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, সেই ইস্যু আসবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এই দলটা যে অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত, তার বিচারটা কোথায়। বাংলাদেশে এখন যা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমরা সাংবাদিকতা করে যেটা বুঝেছি, সেখান থেকে বলি যে যেই পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে হওয়ার কথা ছিল, 3 দিন থানা নাই, এখন পর্যন্ত ওই পুলিশ দিয়ে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছি, যেই পুলিশ ছিল এই গণ অভ্যুত্থানের মূল প্রতিপক্ষ। পুলিশকে কেউ এখন পর্যন্ত মানে না, তারপরে বাংলাদেশের মানুষ কিন্তু শান্ত আছে। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পার্থক্য হচ্ছে, যে বিভেদ হচ্ছে, সেটা কি নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে? আমি কোনো নেগেটিভ পয়েন্ট অফ এখন পর্যন্ত পাইনি। রাশেদ ভাইরা বলবে যে আমরা এটা করব, বিএনপি বলবো অন্যটা করব, কিংবা গণ অধিকার পরিষদ বা এনসিপি বলবে, কিন্তু সবই তো পজিটিভ ইচ্ছায়। আপনি বলছেন যে এই সংস্কারটা এসছে, এটা ইউরোপের মতো, বাংলাদেশের মতো না, সেটা তো পজিটিভ। আপনি এখন পর্যন্ত এই সরকার যেগুলো অ্যাকশন নিয়েছে, আপনি কি আগের মতো পেয়েছেন যে সরকার পজিটিভ অ্যাকশন নিয়েছে, বিরোধী দলগুলো সেটাকে বিরুদ্ধাচরণ করেছে? ঈদ ভালো গেছে, রাশেদ ভাই বলেছে। তো এখন পর্যন্ত বাংলাদেশ মোটা থেকে বড় রাজনৈতিক দলগুলো সবাই ঈদের প্রশংসা করছে। তার মানে ভালো কাজের সঙ্গে সবাই আছে, খারাপ কাজের বিরোধিতা সবাই করছে। তার মানে বিপ্লব, যে বাক স্বাধীনতার জন্য এই বিপ্লবটা হয়েছে, সেটা কিন্তু এখানে আছে। এখানে নতুন দল আসবে, রাজনীতি হবে, নির্বাচন হবে, কেউ ক্ষমতায় যাবে, কেউ বিরোধী দল থাকবে, সেগুলো তো আমি নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি না। একটি বিষয় রাশেদ ভাই উত্থাপন করেছেন যে ডেভিল হান্ট কিন্তু এখনো শেষ হয়নি, তাহলে শেষ না হওয়ার পরও রাস্তায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা মিছিল করতে দেখলাম, সেই বিষয়টি আসলে আপনি কি? তো আপনি কি বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক শক্তিকে একদিনে নির্মূল করতে পারবেন? নির্মূল শব্দটা কিন্তু খুব ভয়াবহ, যেটা আওয়ামী লীগ ব্যবহার করত।
না, আপনি নির্মূল করতে যাবেন না, আপনি পজিটিভটা দিয়ে ক্যাম্পেইন করে ওটাকে ধরাশায়ী করবেন। আপনার দায়িত্ব নির্মূল করা না তো। কোনো গ্রামের মধ্যে আপনি বিএনপির উপরে যে নির্যাতনটা হয়েছে, আমরা বিএনপির নিউজগুলোতে দীর্ঘ বছর কাভার করেছি, আপনি বিশ্বাস করেন কি না, বিএনপির উপরে পুলিশের নির্যাতন, বিএনপির উপরে মামলা, বিএনপির উপরে মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে বেরিয়ার, একটা মানুষ ঘরে থাকতে পারতেছে না, তার ব্যবসা বাণিজ্য নাই, সে পালায় বেড়াচ্ছে, সে তার মায়ের জানাজায় যেতে পারতেছে না, তাকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, তারপরেও কি বিএনপি মিছিল করেনি? করেছে। মিছিল একেবারে গ্রামে গঞ্জে, একদম বলবো যে গলির মধ্যে মিছিল করে, এমনও হয়েছে তারা নিজেরা ওই ফুটেজটা তুলে আমাদেরকে দিয়েছে, আমরা সেটা সম্প্রচার করেছি। তো আপনি প্রথম কথা আওয়ামী লীগের শব্দ ইউজ করবেন না, ফ্যাসিজমের শব্দ ইউজ করবেন না, যে আমি আওয়ামী লীগকে নির্মূল করব, আমি আওয়ামী লীগকে ধরাশায়ী করব। আপনাদের শব্দ হবে এরকম, মানে অপরাধীকে ধরাশায়ী করা। আওয়ামী লীগ যে আদর্শিকভাবে আমাদের সঙ্গে টিকবে না। আওয়ামী লীগ এই 5 আগস্টে কিন্তু আদর্শিকভাবে মূলত তা ধ্বংস হয়েছে। কারণ আপনি দেখেন এখন পর্যন্ত আওয়ামী লীগের যে কয়টা কার্যক্রম এখন পর্যন্ত 5 আগস্টের আগে এবং পরে, তার কোনোটা কি বাংলাদেশের সঙ্গে যায়? আপনি দেখাতে পারবেন? তার কোনোটাই বাংলাদেশের সঙ্গে যায় না, বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না, বাংলাদেশের মানুষের স্বার্থের সঙ্গে যায় না। তো সেখানে আপনি তো প্লাস পয়েন্টে আছেন। আওয়ামী লীগ কোনো একটা জায়গায় চুরি করে মিছিল করলো, আপনি সেটাকে বলবেন যে আওয়ামী লীগ এখনো আছে। আওয়ামী লীগকে আপনি মিছিল করলো, আপনার সমস্যা কোথায়? সাধারণ মানুষের সেন্টিমেন্টে তো সাধারণ মানুষই তাকে তো বেরিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ যেখানে পুলিশ যাওয়া লাগতেছে না, তার মানে আওয়ামী লীগ পরাজিত। যখন সে গ্রামে গঞ্জে, আপনি আমারে বলেন আওয়ামী লীগ যে যে জায়গায় মিছিল দিয়েছে, সেখানে কি ওই ইয়ের মতো আওয়ামী লীগ সময়ের মতো, ফ্যাসিজমের সময়ের মতো পুলিশ গিয়ে তাদেরকে বাধা দিতে হয়েছে কিনা? না, এখন পর্যন্ত হয়। এখন পর্যন্ত মানুষ দিচ্ছে, তার মানে আওয়ামী লীগ জনগণ দ্বারাই এখন নিগৃহীত। তো আপনি কি মনে করেন না নিষিদ্ধ সংগঠনগুলো থাকে? আপনি কি কোনো সংগঠনকে নির্মূল করতে পারছেন, আলগা দেখে পারছেন? তো কিছু না কিছু লোক থাকবেই আওয়ামী লীগের, তারা চেষ্টাও করবে মিছিল করার, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে রিসিভ করছে কিনা, বাংলাদেশের সরকার তাকে সাপোর্ট করছে কিনা, সেটাকে আপনি দেখবেন। সেই জায়গাতে আমি বলবো একেবারে নেগেটিভ। আমরা বিরতির পর আপনার কাছে আরেকটি প্রশ্নে আসবো, সেটি হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটি মিডিয়া ট্রায়ালের অভিযোগ করেছেন দলের মুখপাত্র, সে বিষয়ে আমরা জানতে চাইবো। তার আগে জনাব বেলাল ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি বাম ছাত্র সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত রয়েছেন এবং বাংলাদেশের ঠিক এই প্রেক্ষাপটে যে রাজনীতি আপনি দেখছেন, সেটি আপনার আসলে বিশ্লেষণটা কেমন? বাংলাদেশে আমি যেটি বলবো যে আসলে নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং প্রত্যেকে প্রধান উপদেষ্টার সাথে বসছে এবং তাদের সুপারিশ দিচ্ছে, সব মিলে আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি প্রথমত বলবো, গণ অভ্যুত্থানের পরবর্তীতে জালেমরা পলায়ন করেছে, কিন্তু জুলুম বলবৎ আছে। বিভিন্ন অফিসে, আদালতে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় সেই ঘুষ, দুর্নীতি, লুটপাট সেটি চলমান আছে এবং সেটা সক্রিয়। বাংলাদেশে এখন যে সংস্কার প্রস্তাবনা হাজির করেছে বিভিন্ন কমিশন, আমাদের রাশেদ ভাই চমৎকারভাবে বলেছেন, এই সংস্কার প্রস্তাবনার সাথে অনেক ক্ষেত্রে আমরা একমত আছি, অনেক ক্ষেত্রে আংশিক একমত, অনেক ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। বাট এই আলোচনাটা যখন টেবিলে আসবে, আমার মত, ভিন্ন মত, আলোচনা, সমঝোতা, ঐক্যমতে গিয়ে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যে আমরা এই জায়গায় একমত হতে পেরেছি। এই জায়গা থেকে যে জায়গাগুলিতে আমরা দ্বিমত, সেগুলি আলোচনা এবং পরামর্শের মধ্য দিয়ে, সমঝোতার মধ্যে দিয়ে আমরা যতটুকু এগিয়ে যেতে পারি আমরা ততটুকু আগাবো। বাকি যেটা থাকবে সেটা সকলে তাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে যাবে, জনগণের ম্যান্ডেটের জন্য নিয়ে যাবে। আমরা এই পর্যন্ত তো যেতে পারব। গণ অভ্যুত্থানের ফলটা, সবচেয়ে বড় ফল হলো সংস্কার। ওই সংস্কারটা এগিয়ে যাচ্ছে। এইটা হলো 54 বছরের জঞ্জাল পরিষ্কার করার একটা জায়গা আমাদের তৈরি হয়েছে। স্বাধীন দেশের উপযোগী আইন কানুন বিধি কাঠামো তৈরির একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা তো সেই ব্রিটিশের 200 বছর আগের আইন কানুন বিধি কাঠামো দিয়ে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করছি। কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম সংস্কার ওই আইন কমিশন
ফরমায়েশি আইন কমিশন মাঝে মধ্যে কিছু কিছু সংস্কার করত। এইবারে আমূল একটা পরিবর্তনের জায়গা তৈরি হয়েছে, সেটা সংস্কার। এই সংস্কার কার্যক্রমটা এগিয়ে নেওয়া প্রয়োজন এবং তার পরবর্তীতে যখন বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে তখনই আমরা নির্বাচনের দিকে যাওয়া উচিত। ধন্যবাদ। কারণ এখানে আমি একটা জায়গা ক্লিয়ার করি, যে পুলিশ এবং আর্মি এবং বিভিন্ন দায়িত্বশীলদের মধ্য দিয়ে আমরা নির্বাচন ভাইয়ের কাছে আবারও যেতে চাই। আপনি বলছিলেন যে আসলে মাইন্ডসেটের যে বিষয়টি, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নির্বাচনটা পরিচালনা করবেন তাদের একটি মাইন্ডসেট কিংবা যারা দীর্ঘদিন দুর্নীতির সাথে জড়িত ছিল এটি আসলে শেষ করেননি আপনি, আমরা একেবারে শেষ করতে চাই। জায়গাটা হলো যে আসলে গত 15-18 বছরে যে সংস্কৃতি তৈরি হয়েছে, নির্বাচন, ভোট, দামি ভোট, চুরির ভোট, লুটের ভোট, নিশিরাতের ভোট, এই যে জায়গাটা আমাদের পুলিশ বাহিনী, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আমাদের ইসি, আমাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের অ্যাডমিনের সমস্ত ক্যাডার বন্ধুরা সকলে মিলে চুরির উৎসবে, মহা উৎসবে মেতেছিলেন। ওদেরকে আপনি বিচারের আওতায় এখনো নেন নাই, ওদের জবাবদিহির আওতায় নেন নাই, ওদেরকে এখনো শাস্তির আওতায় নেন নাই। আপনি আরেকটা নির্বাচন কাকে দিয়ে করবেন? ওদেরকে দিয়ে করবেন? ওই চোরদেরকে দিয়ে করবেন? কিন্তু সিস্টেমটা যদি ডেভেলপ করা যায়, সিস্টেম ডেভেলপ, প্রথমত যারা অপরাধ করেছে, যারা মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা মানুষকে ভোট দিতে দেয়নি, যারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, যারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে দেয়নি, প্রশাসনের অ্যাডমিন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, পুলিং প্রিসাইডিং থেকে শুরু করে, যারা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল আগে তাদেরকে বিচারের আওতায় আনুন, তারপরে নির্বাচনে যান। তা না হলে নির্বাচনী মাঠে গেলে আবারও ওই চোর পুলিশ অফিসারের দিকে আর ওই ডাকাত বাহিনীর দিকে তাকিয়ে তাদের সাহায্য প্রার্থনা করব। কিন্তু কিছু সংস্কার আমরা স্বাধীনভাবে আমরা স্বাধীনভাবে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে চাই, একটা চমৎকার নির্বাচনী পরিবেশ চাই, আরামসে শান্তিপূর্ণভাবে যেন ভোট করতে পারি, স্বাধীনভাবে যেন বক্তব্য রাখতে পারি, স্বাধীনভাবে মানুষ যেন ভোট দিতে পারে। আমি যেন কোনো অফিসারের চোখের দিকে, মুখের দিকে, তার সাহায্যের জন্য তার দিকে তাকিয়ে থাকা না লাগে, এইরকম একটা নির্বাচন চাই। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। এই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি নির্বাচন, গণতন্ত্র ভোট দিয়ে তো গণতন্ত্র বহুবার হয়েছে, বাংলাদেশ হওয়ার পর থেকে ভোট দিয়ে গণতন্ত্র অনেকবার হয়েছে না? মানে তাড়াহুড়ো কোনোবারে কি আপনি প্রেসিডেন্ট রক্ষা করতে পারছেন? শেখ মুজিব মারা গেল, জিয়াউর রহমান মারা গেল, বিভিন্নভাবে এইভাবে মারা গেল, খুন হইল, জোর হইল, লুট হইল, এমপিরা বেচা কিনা হইল, এমপিরা কত রকম কাণ্ড অন্যায় করলো, দুর্নীতি করলো, লুট করলো, জেল খাটলো, হাজতে গেল, কি হলো? আবার আরেকটা ভোট দেবেন, আবার আরেক দলকে স্বৈরাচার বানাবেন। কত সময় দিতে চান, কতটুকু সময় দিতে চান একটু যদি স্পেসিফিক করেন? খুব তাড়াতাড়ি হওয়া প্রয়োজন, তবে সংস্কারটা হয়ে ওদেরকে জবাবদিহির আওতায় এনে, বিচারের আওতায় এনে, আমাদের যে রাজকর্মচারীরা এখনো আছে, এই জালেম চলে গেছে, ওই জুলুম বলবৎ রেখেছে যে আমাদের রাজকর্মচারী, সরকারি কর্মকর্তাদেরকে আমরা রাজকর্মচারী বলি, ওই রাজকর্মচারী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এই সংস্কারের মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাকে। দুর্নীতি দমন থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে। বিচারের নামে আমাদের অবিচার চলছে, ছোট একেবারে প্রাথমিক লেভেল থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত ফরমায়েশি রায় হয়েছে, অবিচার হয়েছে। এই সমস্ত কিছুর বিচার হওয়া উচিত, তার জন্য কমিশন হওয়া উচিত। কি কি অবিচার করেছে বিচার। ধন্যবাদ আপনাকে জনাব গাছর আজম বিপু। আপনি দেখছেন যে আসলে আমরা বিপ্লব পূর্ববর্তী এবং পরবর্তী যে তারেক রহমানকে চিনলাম, ভিন্ন এক তারেক রহমান, এবং তার মতামত এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি যে পজিটিভলি এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বা একটি প্রত্যাশার জায়গা তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। ঠিক এই মুহূর্তে এসে কিন্তু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি বলছেন যে আসলে মিডিয়া ট্রায়ালের মধ্যে রয়েছে বিএনপি। এই বিষয়টা আসলে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। না, আমি আপনাকে বলি 5 আগস্টের পরে বিএনপি একটি বড় সমাবেশ করলো।
সমাবেশ করে ওই সময়টা কিন্তু সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। তো বিএনপির টপমোস্ট নেতা থেকে শুরু করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সবার কিন্তু একটা বক্তব্য ছিল যে আপনারা এই মুহূর্তে বাংলাদেশে পাহারায় দাঁড়িয়ে যান, আপনারা কাউকে আক্রমণ তো করবেনই না, বরং কেউ আক্রমণ করতে আসলে তাদেরকে আপনারা ঠেকাবেন। সেটা তো হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনার একটা বলি, মির্জা গালিবের একটা বক্তব্য আছে না, যে বাতাসে বড় বড় গাছ পড়ে যায় সেই বাতাসে কিন্তু ছোট ছোট ঘাসগুলো নাচে বা দোলে, যত বড় গাছ তত বড় বাতাস। আপনি যে বলছেন যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাতে তো কোনো সন্দেহ নেই। তো একটা বড় রাজনৈতিক দলের প্রতি যেই পরিমাণ আকাঙ্ক্ষা থাকবে মানুষের, সেটাও যেমন ঠিক, তার উপর যে আক্রমণগুলো আসবে সেটাও কিন্তু অনেক বড় হবে। তো এখন বিএনপি যেটা বলছে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, সেই বিষয়টাকে বিএনপিকেই ট্যাকেল দিতে হবে। বিএনপিকে এখন পর্যন্ত, আমি বলি যে এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যে এলিগেশনগুলো এসছে, যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে বিএনপির সিনিয়র নেতারা, বিএনপির সেন্ট্রাল কমিটি, বিএনপির যারা দায়িত্বশীল পজিশনে আছেন, তারা প্রত্যেকে কিন্তু জিরো টলারেন্স দেখাচ্ছেন এবং খুব ভালো ভালো নেতাকে তারা বহিষ্কার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এখন প্রশ্ন হলো, বিএনপি যদি তার অবস্থানটা স্পষ্ট করে তখন কিন্তু এই জায়গাটা থাকে না। অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে ইভেন আপনি কোনো বড় নেতার বিরুদ্ধে কিন্তু আনতে পারতেছেন না। এখন মাস লেভেলে একজন নেতা, বর্জ্য দলগুলোতে কি হয়, এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসে, তারা কিন্তু বিভিন্ন স্বার্থ নিয়ে আসে। তো তারা যখন দোষ করে সেটাও কিন্তু বিএনপির কাঁধে পড়ে। তো বিএনপিকে ওই জায়গাগুলোকে অনেক বেশি রিজিড হতে হবে, বিএনপি সেটা চেষ্টা করছে। তো এখন বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, মিডিয়া শব্দটা না, বিএনপির বিরুদ্ধে মূলত ভার্চুয়াল যে জগৎটা আছে, বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ওই জায়গা থেকে একটা ক্যাম্পেইন চলছে। তো সেই ক্যাম্পেইনটা নিঃসন্দেহে বিএনপিকে ট্যাকেল করতে হবে নিজেদের কাজ দিয়ে। এখানে ব্লেম গেম করে কোনো কাজ হবে না। আমি যদি একটু ছোট্ট করে যোগ করতে চাই, এবং আমরা দেখেছি যে 15 বছর বা 15.5 বছরে কিন্তু গণমাধ্যম মুখ খুলতে পারেনি। ইভেন সোশ্যাল মিডিয়াতে কেউ সরকারের বিরোধী কোনো পোস্ট একটি লাইক বা কোনো ডিসলাইক করার সাহস পায়নি। সেই জায়গা থেকে এখন কি স্বাধীনতা একটু বেশি পেয়েছে গণমাধ্যম, এটি মনে হয় আপনার কাছে, যে কারণে খুঁটিনাটি সব বিষয় তারা তুলে ধরার চেষ্টা করছে, বিষয়টা এমন কিনা? না, সেটাকে আপনি নেগেটিভলি নিতে পারেন না। তো নিঃসন্দেহে পজিটিভ। বিপ্লব পরবর্তী সময়ে মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে। আপনার যখন বাতাস আসবে, সে বাতাসের সঙ্গে ধুলাও আসবে, ময়লাও আসবে। তো আপনি শুধু বাতাসের ইয়েটা নেবেন, ওই যে উপকারটা নেবেন, ধুলাকে আপনি আন্ডারমাইন করবেন, এটা তো হয় না। তো বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে, বাংলাদেশের মানুষ মন খুলে লিখতে পারছে, লিখুক। সেই জায়গাতে যদি কেউ অ্যাসল্ট হয় সেটারও ব্যবস্থা আছে। তো বিএনপিকে এখন যেভাবে অ্যাসল্ট করা হচ্ছে, সেই জায়গাটাকে বিএনপিকে স্ট্রিক্টলি বিএনপিকেই করতে হবে, বিএনপিকে দায় নিতে হবে ওইটার, যে বিএনপি ভার্চুয়াল জগতে যদি কোনো ব্যর্থতা থাকে, সে বিএনপি ব্যর্থতা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব রাশেদ খান আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে আসলে শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয়, আপনারা বলেছেন যে আওয়ামী লীগ বিরুদ্ধে আপনাদের যে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন, অনেকেই কিন্তু এই নীতিতে রয়েছে। পাশাপাশি এই সংস্কারে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এরই মধ্যে বেশ কিছু চমক দেখিয়েছেন। তার মধ্যে আমি যদি বলি, বিনিয়োগের যে সামিটটি বাংলাদেশে হচ্ছে সেটি একটি বড় চমক আমাদের জন্য, এবং পাশাপাশি আমরা অনেকগুলো ইস্যু নিয়ন্ত্রণ করতে দেখেছি। তার মধ্যে আমরা দেখেছি আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কথা যদি আমরা বলি, সেই জায়গায়ও কিন্তু একটি নিয়ন্ত্রণ এসছে মানুষের মধ্যে, সেই জায়গাগুলো আর নেই আশঙ্কার জায়গা। তো এখন আপনারা আসলে নির্বাচন কিংবা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের যে জায়গাটি আপনারা দীর্ঘদিন ধরে বসছেন, সেটি কোথায় আছে এবং আপনারা আর কি চান? আমাদের যেটি চাওয়া সেটি হলো যে গণহত্যার বিচারটা হতে হবে, যারা অন্যায় করেছে তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী সেটি হতে হবে। এবং দল হিসেবে আওয়ামী লীগ তো অপরাধ করেছে, যেটি ভাইও বললেন, এবং 14 দল তারাও তো আসলে একসাথে মিটিং করে বৈঠক করে গণহত্যার সিদ্ধান্ত নিয়েছে। এখন অনেক আলোচনা আসছে যে যারা আওয়ামী লীগ করতো, 14 দল করতো, তাদের মধ্যে যারা ক্লিন ইমেজের, তাদেরকে রেখে আসলে নির্বাচনে অংশ নেওয়া। কিন্তু দেখেন, যারা নেতৃত্বের জায়গায় ছিল বা যারা এই দলটি গঠন করেছে, তৈরি করেছে, পরিচালনা করেছে, তারা মোটামুটি সবাই এই গণহত্যার ডিসিশনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মানে
যেহেতু এই দলটা তাদের তৈরি, যারা ক্লিন ইমেজের, ঠিক আছে, যারা ক্লিন ইমেজের, তারা আলাদা দল কি করতে পারে না? তারা কি, জি, তারা কি আলাদাভাবে দাঁড়াতে পারে না? দাঁড়াক, সমস্যা নাই তো। তবে কখন? সেটি গণহত্যার বিচারটা শেষ হোক। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, এই অন্যায়ের বিচার হওয়ার পরে সাধারণ নিরীহ কেউ যদি থাকে, ওই যে ক্লিন ইমেজের কথা বলা হচ্ছে, তারা ওই সময় রাজনীতি করবে। কিন্তু এখনই কেন আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে? আগামী নির্বাচনেই কেন আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে? আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ 14 দল, জাতীয় পার্টি, তাদেরকে সুযোগ দেওয়া মানে কি? আগামী নির্বাচনে আওয়ামী লীগ বড় দল, এটি তো স্বীকার করতে হবে। আওয়ামী লীগ হবে বিরোধী দল যদি সুযোগ পায়। দেন মনে করেন বিএনপি ক্ষমতায় গেল, স্বাভাবিকভাবে যে দল ক্ষমতায় যায় সেই দলের সমালোচনা হয়, এটি বাংলাদেশের বাস্তবতা। সুতরাং এর পরের বার কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, মানুষের আবেগ, মানে মানুষ যে ভুলে যায়, সে ধরনের একটি মানুষের মনস্তাত্ত্বিক জায়গা আছে। আমরা অতীতেও দেখেছি 71-এর পরে যা আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবের বাকশাল, মানুষ কিন্তু ভুলে গিয়েছে। ভুলে এই শেখ মুজিবকে জাতির পিতা বানিয়েছে না? বানিয়েছে তো। এবং তাকে এক ধরনের বলা যায় দেবতা বানিয়েছে, তাকে দেবতা বানিয়েছে। ঠিক একইভাবে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, বিরোধী দল হয় এইবার, এর পরের বার কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এটি বাস্তবতা বলে। মানুষ কিন্তু ডে বাই ডে তার শখটা ভুলে যায়। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স, যাতে করে ওই মানুষ, সাধারণ জনগণ ওই শোকটা না ভুলে যেতে পারে এবং মন্দের ভালো হিসেবে আবার আওয়ামী লীগকে বেছে না নেয়। মানে বিএনপি ক্ষমতায় গেল বা যে দলই ক্ষমতায় গেল, গিয়ে তারা ভুল করবে, স্বাভাবিক। বাংলাদেশের বাস্তবতা এইটা, যে ক্ষমতায় গেলে অনেক ভুল হয়, অনেক কিছু করতে পারে না। ক্ষমতার বাইরে থেকে আমরা যেমন গরম গরম কথা বলতে পারি, আসলে ক্ষমতায় গেলে কিন্তু এই আচরণটা করা যায় না, বা অনেক কিছু নানান কারণে করা সম্ভবপর হয় না। সেটাই বলছি। একটু যোগ করতে চাই আমি যে এনসিপি নামক যে সংগঠনটি এর মধ্যে মাথাচাড়া দিচ্ছে, তাদের প্রত্যাশা যে সরকার গঠন করবে, আপনাদের প্রত্যাশা রয়েছে সরকার গঠন করার, ইভেন জামাত ইসলাম তারাও চাচ্ছে যে তারাও সরকার গঠন করবে বা বিরোধী দল হবে। তো সেই ক্ষেত্রে এখনও আওয়ামী লীগের যে সমর্থন, সেটিকে টপকানোর মতো কোনো দল আসেনি বা বিকল্প তৈরি হয়নি? আমি তো আসলে গ্রামগঞ্জে গণসংযোগ করি, শুভেচ্ছা বিনিময় করি, আমার জেলা ঝিনাইদহ। তো আমার জেলার কথা যদি বলি, আসলে এখনো পর্যন্ত আসলে ওই ধরনের দল বাংলাদেশে তৈরি হয়নি, বা একটি দল সহজে আওয়ামী লীগ বিএনপির মতন বড় দল হবে, সেই বাস্তবতা বা সেই সময়টা আমার কাছে মনে হচ্ছে না। হ্যাঁ, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এটি ধস নেমেছে, এটি সত্য। কিন্তু কিছু মানুষ ওই যে 3 পুরুষ আওয়ামী লীগ করে, পরিবার আওয়ামী লীগ, ওদেরকে তো আপনি বাদ দিতে পারতেছেন না। হয়তো যারা ভোটার ছিল তারা হয়তো তারা আওয়ামী লীগকে ভোট দিবে না, কিন্তু আওয়ামী লীগের ওই যে 3 পুরুষ আওয়ামী লীগ করে, তারা তো আসলে ওই সারা জীবনে আওয়ামী লীগ করবে। তো সমস্যাটা আসলে এইখানে। বা যারা বিএনপি করতো, বিএনপির যতই জনপ্রিয়তা নষ্ট হোক, তারা তো বিএনপি করেছে, আমরা দেখেছি না। আমরা আবার একটু ব্লারবার কাছে যেতে চাই। আপনি জাতীয় সমাজতান্ত্রিক দলকে দীর্ঘদিন ধরে আসলে আমরা দেখছি যে রাজনীতির মাঠে আপনি রয়েছেন, এবং সবশেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে সরকার আসলে একটি খুবই, আমরা বলবো যে পুলসিরাত পাড়ি দেওয়ার মতো একটি অবস্থার মধ্যে রয়েছে, এবং যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে প্রধান উপদেষ্টা এবং যারাই রয়েছেন তাদের। এবং এরকম একটি পরিস্থিতিতে সরকার এগিয়ে যাচ্ছে, এটি একটি পজিটিভ বিষয়, ইতিবাচক। এবং সেখানে রাজনৈতিক দলগুলোর যে সুপারিশমালা বা সংস্কার কমিশনের যে বিভিন্ন সুপারিশমালা এর মধ্যে এসছে, এবং এগুলো কবে নাগাদ আসলে ম্যাচিউরড হবে, বাংলার মানুষ দেখতে পাবে আপনার মনে হয়? আমার বিশ্বাস আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদের অত্যন্ত দায়িত্বশীল মানুষ, এবং বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ভোকাল বলা যায়। তো আমাদের যারা সংস্কার কার্যক্রম নিয়ে কাজ করছে, যে ঐক্যমতের যে কমিশন, ওনারা দিনে রাতে কাজ করছে আমার জানা মতে। আলী রিয়াজ ভাই সহ ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, বদিউজ্জামান সাহেবের সাথেও কয়েকবার আমার বৈঠক হয়েছে, ডক্টর তোফায়েল আহমদ সাহেবের সাথেও কয়েকবার বৈঠক হয়েছে। ওনারা দিনে রাতে ওনাদের টিম কাজ করতেছে। আমরা চাই খুব দ্রুততার সহিত সংস্কার কার্যক্রমগুলি শেষ হোক, আমরা যেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারি। এরপরে ওই যে আমাদের লক্ষ্য, জবাবদিহি, যারা অপরাধ করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনেন, বিচারের আওতায় আনেন। যারা গণহত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন, যারা ভোট চুরি করছে তাদেরকে বিচারের আওতায় আনেন, যারা বিচারের নামে অবিচার করেছে তাদেরকেও জবাবদিহির আওতায় আনেন। এই জায়গাগুলি যদি নিশ্চিত হয়ে যায়, তখন জনগণ মনে করবে যে হ্যাঁ, সকল অপরাধের বিচার হবে, জবাবদিহি আছে এবং বিচার হবে। যখন
এইটা জনগণ মাইন্ডসেট করতে পারবে যে অপরাধীরা ছাড় পাবে না, অপরাধীরা বিচারের আওতায় আসবে, তখন মানুষ সিদ্ধান্ত নেবে যে আমরা সঠিক কাজটা করব, কোনোভাবেই কোনো অন্যায় করব না, অপরাধ করব না। আর রাষ্ট্র যদি তখন সিদ্ধান্ত নেয় এটা চমৎকার ভোট করাবো, তখন নিশ্চিতভাবে এটা সুন্দর ভোট হবে। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ পাবো, নির্বিঘ্নে নিরাপদে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেব। আমরা প্রত্যাশা করছি সেরকম পরিবেশের। আমি জনাব গৌসুল আজম বিপু আপনার কাছে যেহেতু সময় একেবারেই শেষ, আমাদের অল্প খুবই সংক্ষেপে শেষ করার অনুরোধ করব যে মব জাস্টিস নিয়ে এর মধ্যে কথা উঠেছে, রাশেদ ভাই বলেছেন, এবং সেখানে আমরা যদি গত কয়েকদিনের আইনশৃঙ্খলা যদি বিশ্লেষণ করি সেখানেও দেখি 2-4টি মব জাস্টিসের ঘটনা ঘটেছে। এবং সবশেষ যেটি বিলাল ভাই বললেন যে আসলে সরকার যদি এরকম একটি হাটলাইনে যায় যে আসলে আইন যে কাজ করছে সেটা যদি মানুষ বুঝে ফেলে তখন কিন্তু কমে আসবে। তো এই জায়গাগুলোতে আসলে আমরা উপদেষ্টারা যাদেরকে অ্যাক্টিভিস্ট দেখতাম মাঠে তারা কথা বলতো পরিবেশ নিয়ে, তাদের আসলে কার্যক্রমগুলো আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? না, আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশের যে মব জাস্টিস হচ্ছে, যে এই মুহূর্তে যে সরকার আছে বাংলাদেশের এখন যে অবস্থা, বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী যেটা আপনি বলেন, সেটি কিন্তু দুর্বল, নিঃসন্দেহে দুর্বল। তো এখন এখানে মূল সংকটটা হলো, আমি যেটা মনে করি সেটি হলো কি, এই সরকারকে না সব রাজনৈতিক দল কোনো না কোনো কারণে ওন করতে পারছে না। আমাদের মনে হয় শুরুতে এই জায়গাটাতে, এটা কিন্তু ব্যক্তিগত মত, শুরুতে এই জায়গাটা বড় ধরনের একটা ভুল হয়ে গেছে, যে এই সরকারটা আপনি যে অন্তর্বর্তী বলছেন এটিকে সর্বদলীয় সরকার বলা দরকার ছিল। তাহলে হতো কি, একটা কম্পিটিশন থাকতো যে রাশেদ ভাইরা যে মন্ত্রণালয় পেয়েছে সেই মন্ত্রণালয় ভালো করছে নাকি বিএনপি যে মন্ত্রণালয়গুলো পেয়েছে তারা ভালো করছে। এই ভালো কাজের কম্পিটিশনটা কিন্তু এখন নেই। এখন সরকার একা একদিকে, অন্যান্য রাজনৈতিক দলগুলো, রাশেদ ভাইরা এবং বিএনপি থেকে শুরু করে জামাত যারা বাইরে আছেন তারা একদিকে। তো আপনি যেটা বলতেছেন এই যে ফিলিস্তিন ইস্যু, তো এটা তো মুসলমানদের জন্য নিঃসন্দেহে আবেগের। তো সেই সময় যে অনেক লোকজন নামবে, তারা মিছিল করবে, মিটিং করবে, তাতে কি কোনো সন্দেহ আছে আপনার? এটা তো কোনো নতুন কিছু না, এটা হবেই, বাংলাদেশে এর আগেও হয়েছে। তো এখন যেহেতু ভঙ্গুর অবস্থা, এই সময় আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আরও বেশি সজাগ থাকা দরকার ছিল। তো এই সময়গুলোতে হচ্ছে কি, আমাদের যারা বাংলাদেশ বিরোধী শক্তি আছে, এই দেশটাকে যারা ভালোভাবে দেখতে চায় না, তারা যে এর ভেতরে ঢুকে এই ধরনের ঘটনাগুলো ঘটাবে না এর নিশ্চয়তা আপনাকে তো কেউ দিতে পারে না। তো সেই জায়গাগুলোতে আমি বিশ্বাস করি, আমার এক কথাই বলে দিতে চাই যে এই সরকারকে যাতে সব রাজনৈতিক দলগুলো ওন করতে পারে সেই ব্যবস্থা করা 1 নাম্বার। আর 2 নম্বর বিষয় হলো কি, সংস্কার, নির্বাচন, এগুলোকে না কোনোটা প্রতিপক্ষ নয়। আপনি যদি মনে করেন একটা সিস্টেম দাঁড় করাবেন, ভাই আপনার ক্যান্সার হয়েছে, তাই তো, ক্যান্সার কিন্তু নানান ইফেক্ট পড়ে। তো আপনি যদি বলেন যে এই ইফেক্টটা আগে ট্রিটমেন্ট করবো, ওইটা পরে করব, তা হয় না তো ভাই, এই সবগুলো একসঙ্গেই চলে, তাহলে সুস্থ থাকবে দেশ। আপনাকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাশেদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা পারসেপশন আমরা গত কয়েকদিন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে কিছু পোল, মানে ভোটিং সিস্টেম শুরু হয়েছে, আসলে ডক্টর ইউনূসকে আরও কতদিন দেখতে চাই, এরকম কিন্তু ভোটে সাধারণ মানুষ যাচ্ছে আর কি। তারা অনেকেই বলছে যে আরও 2-3 বছর, আরও 5 বছর, এক একজনের এক এক অভিমত। আসলে আপনাদের অভিমতটা আসলে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। বিপু ভাই চমৎকার বলেছে, সেটি হলো যে সব দল যাতে সরকারকে অন করতে পারে সেই ব্যবস্থা করা। আমাদের দলের পক্ষ থেকে আমরা শুরুতেই কিন্তু জাতীয় সরকারের কথা বলে আসছি, যেখানে বিপ্লবে অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধিত্ব থাকবে। এতে করে যেটি হবে, সরকারকে সবাই অন করবে। উনি চমৎকার বলেছেন যে আমাদের একটি মিনিস্ট্রি থাকলো, সেটি কিভাবে কার্যকর করা যায় সেজন্য কিন্তু আমরা সবাই মিলে, দলের নেতাকর্মীরা মিলে কাজ করতাম। কিন্তু সেই জায়গাটা তো এখন নাই। রাজনীতি মানে কি? রাজনীতি মানে ক্ষমতার প্রতিযোগিতা থাকবে এবং গণতান্ত্রিক চর্চা, সমালোচনা, আলোচনা থাকবে। স্বাভাবিকভাবে যেহেতু আসলে যারা ওই এনসিপি গঠন করেছে তারা তো আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, এখন এই ক্ষেত্রে কিন্তু তাদের প্রতিনিধি 2 জন রয়েছে। তো সেই জায়গায় অন্যান্য দল মনে করছে আমাদের তো আসলে কাজ করার সুযোগ নয় সরকারের সাথে, এবং সরকারের অন্যান্য উপদেষ্টারা যেহেতু তাদের দ্বারা আপনার দায়িত্বপ্রাপ্ত, যেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নিজে কিন্তু বলেছেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। তো সমস্যা আসলে ওইখানে যে অন্যান্য দল মনে করছে যে আমাদেরকে একেবারে শেষ করতে হবে, একেবারে অন্যান্য দল মনে করছে সরকার হয়তো এনসিপির জন্য যতটা আসলে সহযোগিতা করছে বা ওদের সরকার, বাট আমাদের জন্য এতটা সহযোগিতা করছে না। তো আমি অন্য বিষয় বলি, যেটি ভাই বললেন যে সংস্কার ও নির্বাচন। আসলে দেখেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না করতে পারে সরকার, তাহলে অন্যান্য সংস্কার দিয়ে কোনো কাজে আসবে না। তো সেই জায়গায় আমি মনে করি অবশ্যই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। ঠিক আছে, একটি গোষ্ঠী বা পক্ষের সরকার হতে পারে, কিন্তু আমাদের অভ্যুত্থানের পরে এই সরকার কিন্তু আমাদের সবার সরকার। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আই থিঙ্ক
আমরাও চাই আপনারা সহযোগিতা করেন এবং সরকার কেউ চায় না যে সরকার ব্যর্থ হোক। বিলাল ভাই, বিপু ভাই এবং রাশেদ ভাই তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং টেবিল টকে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসলে দেখছিলেন প্রত্যেকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।